দর্শক, আমাদের শুভেচ্ছা জানবেন আমন্ত্রণ টিভি মেট্রো মেলের আজকের আয়োজনে। যে সময় আমরা কথা বলছি এটি ডিসেম্বর মাস, ডিসেম্বর বিজয়ের মাস। এই মাসে আমরা নানান রকমের আয়োজন করে মুক্তিযুদ্ধকে, আমাদের স্বাধীনতাকে সেলিব্রেট করি। আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আমার সঙ্গে যুক্ত আছেন একজন মুক্তিযোদ্ধা। তাকে আমি উপস্থাপন করবার আগে আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার সঙ্গে আজকে যুক্ত আছেন জনাব মুজাহিরুল ইসলাম সেলিম। অসংখ্য জনাব, ধন্যবাদ। আমরা অত্যন্ত কৃতার্থ আপনার কাছে যে আপনি এই সময় ডিসেম্বর মাসে, বিজয়ের মাসে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা আপনার সঙ্গে কথা বলবো মুক্তিযুদ্ধ নিয়ে, আমরা আপনার সঙ্গে কথা বলবো আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনের নানান রকমের অভিজ্ঞতার ভেতর দিয়ে যে আপনি এসছেন সেটিও আমরা জানবার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যে আপনি অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে যুক্ত আছেন, রাজনীতিকে খুব সক্রিয় আছেন। আমি আপনার কাছে জানতে চাই, এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনি কি হারিয়েছেন, যদি আপনি একটু ফিরে দেখেন, এবং কি পেয়েছেন? ধন্যবাদ। আমি কি হারালাম এই বিষয়টা খুব একটা চিন্তা যে করেছি তা না। আপনি প্রশ্ন করাতে হয়তো ভবিষ্যতে এটা চিন্তা করবো, কিন্তু পেয়েছি অনেক। পেয়েছি এই আমার দীর্ঘ ৭৮ বছরের জীবন, এবং জন্মের প্রথম দিন থেকে তিল তিল করে জীবন থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি, এবং সেই শিক্ষাই আমাকে আমার সমস্ত কর্মকাণ্ড, আমার শিক্ষা জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার সামাজিক জীবন, সমস্ত কিছু রচনার পথ তৈরি করে দিয়েছে। এবং সুনির্দিষ্টভাবে যদি বলেন তাহলে পরে অবশ্যই আমার যে আদর্শগত সত্তা, আমি যে মানব মুক্তির সংগ্রামে নিজেকে নিবেদিত করতে পেরেছি, এইটা আমার একটা বড় অর্জন বলে আমি মনে করি, এবং একটা সন্তুষ্টিও বটে। কারণ আমি কোনো ভাবাবেগের বশবর্তী হয়ে কমিউনিস্ট আদর্শকে গ্রহণ করিনি। আমি সুচিন্তিত, যেটাকে বলে রেশনাল থিঙ্কিং, সেই জীবনের অভিজ্ঞতার আলোকে সেটাকে জেনারেলাইজ করে ইতিহাসের দৃষ্টিভঙ্গি থেকে এই উপলব্ধিতে আমি আসতে সক্ষম হয়েছি, এবং সেই উপলব্ধি আমাকে কিন্তু এই বিপ্লবী আন্দোলনে সামিল করেছে। আমি আরেকটা প্রাপ্তি হলো আমাদের মহান মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধর বিজয় দিন উপলক্ষে আমরা আজকের এই আলোচনায় মিলিত হয়েছি। এটা আমাদের ইতিহাসের একটা শ্রেষ্ঠতম অর্জন আমাদের দেশের মানুষের। তবে আমি বলবো শ্রেষ্ঠতম অর্জনটা একটু কোয়ালিফাই করা উচিত, যে এই সময়কালের মধ্যে শ্রেষ্ঠতম অর্জন। আমি জানি না যেদিন সমাজতান্ত্রিক বিপ্লবে আমরা সফল কাম হব, সেই দিন কোনটা শ্রেষ্ঠ অর্জন হবে আর কোনটাকে আমরা দ্বিতীয় শ্রেষ্ঠ অর্জন করব, সেটা হয়তো তখন চিন্তা করে যাবে। তা আমার মনে হয় যে এই দুইটা একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত, এবং আমাদের ৭১-এর মহান মুক্তিযুদ্ধের কন্টিনিউইটি যদি আমরা বিচার করি, লজিক্যাল কন্টিনিউইটি, তাহলে পরে সেটা আমাদের অবশ্যম্ভাবীভাবে একটা সমাজতন্ত্রের লক্ষ্যে, সমাজ বিপ্লবের দিকে আমাদেরকে নিয়ে যাবে। এই সবটাই আমার প্রাপ্তি। অপ্রাপ্তির জায়গাগুলো আমি দুঃখিত, আমি এটা নিয়ে খুব বেশি যে ভাবি নাই, কারণ অসন্তুষ্ট যে আমি কিছু করতে পারলাম না। অনেকে বলে, সেলিম ভাই আপনি বোকা, জীবনে কিছু করতে পারলেন না। আমি প্রথমে একটু তর্ক করে বলি, করা বলতে কি বোঝেন? যাই হোক, সেটা বড় কথা না। আমি বলি যে আল্লাহর কাছে একটু দোয়া করেন আমার মতো বোকা লোকের সংখ্যা রাজনৈতিক নেতাদের ভেতরে যেন একটু বাড়ে, তাহলে পরে হয়তো দেশের কিছু মঙ্গল হতে পারে। এইটুকুই আমি বলছি আর কি এই বিষয়ে। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক, আজকে আমাদের বিশেষ অতিথি আছেন মুজাহিদুল ইসলাম সেলিম। তাকে আপনারা অনেকেই চেনেন। তিনি একজন রাজনৈতিক নেতা। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে মুক্তিযুদ্ধে তিনি সরাসরি সমর যুদ্ধে অংশ নিয়েছেন। তারপর থেকে বাংলাদেশের রাজনীতিতে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক চরিত্র হিসেবে ভূমিকা রেখেছেন, এবং তিনি বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত সভাপতি। এটিও আমাদের ভুলে গেলে চলবে না। এছাড়াও তিনি সিপিবি, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের প্রাক্তন সভাপতি এবং
একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি এখনো সিপিবির প্রেসিডিয়াম মেম্বার একজন। শুধু দর্শক, আপনাদেরও যদি কোনো প্রশ্ন কিংবা কোনো কিছু জিজ্ঞেস করবার থাকে জনাব মুজাহিদুল ইসলাম সেলিম বীর মুক্তিযোদ্ধার কাছে, সেটিও আপনারা আজকে উপস্থাপন করতে পারেন। আমি একটু যদি আপনাকে দ্বিতীয় যে বিষয়টি জানতে চাই, যে এই যে রাজনীতি এবং বিপ্লবের যে জীবন, এই জীবনে এই যে দীর্ঘ পথ চলা, এর ভেতরে কোন মূল্যবোধকে আপনি এখনো ছাড়েননি? আপনি নিজেই বলেছেন যে আপনার একটি আকাঙ্ক্ষা থেকে আপনি এই রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। কোন মূল্যবোধ যেটি আপনি শুরু করেছিলেন এখনো ছাড়তে পারেননি বা ছাড়তে চাননি? দেখুন, একটা মানুষের মূল্যবোধ সেটা হঠাৎ করে ইলেকট্রিক সুইচের মতো তার ভেতরে আবির্ভাব হয় না, বিকশিত হয়। এবং কোনো মূল্যবোধের ক্ষেত্রে আমি বলতে পারি না বা কেউ দাবি করতে পারে না যে আমি এটার শীর্ষে উপনীত হয়েছি। যে মূল্যবোধ গুলো আমাকে আমি হিসেবে গড়ে তুলেছে, তার ভেতরে আমি চিহ্নিত করতে হলে বলবো মানুষের প্রতি ভালোবাসা এবং শ্রমের প্রতি মর্যাদা। এইটা সম্ভবত একেবারে ছোটবেলা থেকে আমার ভেতরে কিভাবে নানা ঘটনার ভেতর দিয়ে এটা প্রবেশ ঘটে আমাকে সমৃদ্ধ করেছে, এবং এইটা আমি কোনোদিন ছাড়তে পারি নাই এবং কোনোদিন ছাড়তে পারবো না। এই ক্ষেত্রে একান্তই পার্সোনাল। আমার মা, তিনি একজন খুব রাজনৈতিকভাবে সক্রিয় কর্মী ছিলেন, মহিলা পরিষদের নেত্রী ছিলেন, ডিমেনশিয়া ছিল, একবারে শেষ মুহূর্তে কথা বলতে পারছেন না। আমরা 7 বোন 1 ভাই, তার কানের কাছে এসে জিজ্ঞেস করলাম, আম্মা কি চাও, কি চাও একটু বলো, আমরা ব্যবস্থা করবো। আম্মা কি চাও, বারবার বলছি, আমরা 7 বোন 1 ভাই, কানে কানে বলছি। তিনি কিছুই বলতে পারছেন না। শেষ মুহূর্তে বললেন, আমি মানুষের ভালো চাই, আমি মানুষের মঙ্গল চাই। দেখেন, এই যে আমাকে একটু খাবার দাও, আমাকে একটু আরাম দাও, এইগুলো কিছু বললেন না। সুতরাং সম্ভবত এটা একটা প্রতীকী হিসেবে আমার ভিতরে, আমি জানি না, একবার শেষ নিঃশ্বাসের সময় হয়তো আমি এই উচ্চারণটাই করব, আমি মানুষের মঙ্গল চাই। খুব গভীর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকলেই মানুষ জীবনের শেষ সময়েও এমন কথা বলতে পারেন, এবং নিশ্চয়ই সেটি আপনার ভেতরে আছে, আমরা জানি। আপনি বলছেন আপনি মানুষের কল্যাণে, আপনি যাই করেন আপনি মানুষের কল্যাণের কথা প্রথম ভাবেন, দেশকে ভালোবাসেন, নিঃসন্দেহে দেশকে ভালোবেসে মানুষকেও ভালোবাসেন। আপনাকে যদি এই প্রজন্মের কোনো তরুণ যদি জিজ্ঞেস করে যে দেশকে ভালোবাসা মানে আসলে কি, আপনি কি উত্তর দেবেন? দেখুন, আমি এটা সবাইকে ভাবার জন্য বলবো, দেশ একটা বিমূর্ত ব্যাপার। আজকে দেশ আছে, কালকে নাই। 500 বছর আগে তো এরকম এইভাবে কোনো দেশ বলতে, আধুনিক রাষ্ট্র বলতে যেটা বোঝায় সেটা তো ছিল না। রাজা বাদশার রাজত্ব ছিল, এবং সেটার ভেতরে সীমানা এইভাবে চিহ্নিত করে, ওইভাবে চিহ্নিত করে, পাসপোর্ট, ভিসা, এইসব কিছুই ছিল না। আর 500 বছর পরে এগুলো আবার হয়তো থাকবে না, কিন্তু মানুষ থাকবে, মানুষ থাকবে। অনেকে জাতীয়তাবাদ নিয়ে বড় গর্ব করে। আমি এই বিষয়ে লিখেছিও, আমি দেশপ্রেমিক কিন্তু জাতীয়তাবাদী নই, আমি আন্তর্জাতিকতাবাদী। আমি সর্বমানবের কল্যাণ এবং সেখানে মুক্ত মানবের মুক্ত সমাজ, সেটা বিচ্ছিন্নভাবে একটা দেশে হতে পারে বলে আমি মনে করি। লজিক সেটা বলে না, এবং ইতিহাস থেকে আমাদের লজিকের সিকোয়েন্সগুলো বের করতে হবে, ধারাবাহিকতার ভিত্তিতেই আমার ইতিহাসকে জানতে হবে, তা নাহলে ইতিহাস জানা যায় না। এবং সেটা এই ইঙ্গিত করে যে এইভাবে বিভক্ত বিশ্ব একটা কৃত্রিমভাবে, এবং ইতিহাস হিসেবে দেখলে পরে দেখা যাবে যে বাজারের একচ্ছত্র নিয়ন্ত্রণ, মুষ্টিমেয় সেই সমাজের উপরে যেই পুঁজি কর্তৃত্ব করছে, তার একচ্ছত্র নিয়ন্ত্রণ রাখার জন্যই আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল। এবং সেটা নিয়ে কত রকম ঝগড়া বিবাদ দেখেন, এটাও ইতিহাসের একটা ধারাবাহিকতায় তার যুক্তির জায়গা থেকে হয়তো ইভলভ করেছে, এবং যুক্তির জায়গা থেকে এটা একদিন ভ্যানিশ হয়ে যাবে। এবং সেই জন্য জানি না, এটা রবীন্দ্রনাথ হয়তো অন্যভাবে লিখেছেন, তাকে বিশ্বকবি বলা হয়, কেন বিশ্ব মানবতার তিনি জয়গান গেয়েছেন।
কিন্তু আমি সেই দৃষ্টিভঙ্গি থেকে না, আমি ইতিহাসের দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে এইটা হলো ওর জন্য দেশপ্রেম বা দেশকে ভালোবাসা বিমূর্ত না, দেশের মানুষকে ভালোবাসতে হবে। এবং দেশের মানুষ একটা মনোলিথিক সত্তা নয়, মানুষের ভিতরে শ্রেণী বিভেদ আছে, যেটাকে অস্বীকার করে আমরা মানুষকে বিমূর্তভাবে এক জায়গায় এনে এক 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 হিসাবে সবটাকে করতে পারবো না। এবং এই শ্রেণী দ্বন্দ্ব, আমি যদি যেটাকে ইংরেজিতে বললে উইশ যাবে, আই কান্ট উইশ যাবে ক্লাস ডিভিশন, এটা অবশ্যম্ভাবীভাবে আবির্ভূত হবে। আমি ক্ষেত মজুর আন্দোলন করলাম এবং আমাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় আপনিও করেছেন, ডাকসুর ভিপি ছিলাম। ডাকসুর ভিপি কয়দিন ছিলাম, ছাত্র নেতা কয়দিন ছিলাম, আরো বেশি দিন ছিলাম। আমি ক্ষেত মজুর আন্দোলনের নেতৃত্ব করেছি, সারা বাংলাদেশে বিশাল সংগঠন গড়ে উঠেছিল এবং সেইখান থেকে আমি অভিজ্ঞতা নিয়েছি। আপনি দেখেন, আমি এটা বলতাম, দেখেন এই আশ্বিন কার্তিক মাস, অভাবের মাস, গরিব ক্ষেত মজুর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কোন রকম আশ্বিন কার্তিক মাস পার করে দাও, তোমার কাছে আর কিছু চাই না। আর পাশের যোদ্ধার বাড়িতে এই একই আল্লাহর কাছে মোনাজাত করতেছে, আল্লাহ আশ্বিন কাশ্বিন মাসে রহিমউদ্দিনের বিপদ একটু বাড়ায় দাও, তারপরে ওর জমিটা আমি অল্প পয়সায় কিনে নিতে পারবো, ওর ছাগলটা আমি কিনে নিয়ে আমার ছেলের বিয়ে আছে সামনে, এটা করতে পারবো। একই আল্লাহর কাছে দুইজন দুই মোনাজাত করতেছে, এইটাই হলো শ্রেণী সংগ্রাম। আপনি এখান থেকে বাইরে যাবেন কিভাবে? সমাজের এই বিভাজন, এটা দূর করতে হলে শ্রেণী শোষণের হাত থেকে আমাদের সমাজকে মুক্ত করতে হবে। বাজার অর্থনীতি বাজার রাজনীতির জন্ম দেয়। আমাদের এখানে বলা হয় যে আমরা সংবাদপত্রের স্বাধীনতাই দিয়েছি। সংবাদপত্রের স্বাধীনতা বলতে সংবাদপত্রের মালিকদেরকে স্বাধীন করে দেওয়া হয়েছে, কিন্তু সাংবাদিকদেরকে তো স্বাধীন করা হয়নি। সাংবাদিক ইচ্ছে করলেই মুজাহিদুল ইসলাম সেলিম যে একজন মুক্তিযোদ্ধা ছিলেন, এটা তো করবে না। তাছাড়া এই দেশের উপরে একটা দীর্ঘ সময় এবং সম্প্রতি যে সরকারের পতন হলো, হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগের সরকার 16 বছর ধরে রাজত্ব করেছে, তারা তো মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার ইতিহাসটাই বিকৃত করেছে। ওইটা এক নেতা এক দেশ এক দল এবং পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিল এবং মুক্তিযুদ্ধের সঙ্গে আজকে যুক্ত করেছে এমন সব তার কার্যকলাপ। মুক্তিযুদ্ধের নাম করে যদি গুম খুন করা হয়, যদি মানুষ হত্যা করা হয়, যদি চুরি চামারি করা হয়, চাঁদাবাজি করা হয়, তাহলে পরে মানুষ কি বলবে? তাহলে পরে মুক্তিযুদ্ধ তো তাহলে খারাপ জিনিস। এইটার সঙ্গে যেহেতু এই বিষয়টা জড়িত, সুতরাং আমাদের উপরে জবাই করা বা আঘাত করার সুযোগ তো তৈরি করেছে আওয়ামী লীগ। সুতরাং এক নেতা এক দল, এবং সেটাই হলো এককভাবে মুক্তিযুদ্ধের স্রষ্টা। এই বয়ানটা প্রমাণ করতে হলে পাশে তো আর কাউকে দাঁড়ানোর সুযোগ দেওয়া যায় না। এই জায়গা থেকে সম্ভবত অন্যরাও এরকমই করেছে। কম্পিটিশন হলো, এটা বুর্জুয়া দলগুলো কাজ করে তার দলের নীতি, দলটাকে প্রচারিত করার জন্য। এটাকে বলে সুপ্রিমো কালচার, এবং সামন্তবাদে এটা থাকে। আবার বুর্জুয়া ব্যবস্থায় এটা থাকে কি বলে ম্যানেজিং ডাইরেক্টর, চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও, সেখানেও হায়ার অ্যান্ড ফায়ার, এবং জমিদারও হায়ার হবে। সামন্ততন্ত্রের সুপ্রিমো কালচার আর ক্যাপিটাল সিস্টেমের সুপ্রিমো কালচার, এই দুইটা এক হয়ে বাংলাদেশে একটা খুবই বিকৃত ধরনের স্বৈরতন্ত্র, যেটা আলটিমেটলি ফ্যাসিস্ট রূপ ধারণ করেছিল। সেই সম্পর্কে সুযোগ থাকলে আমি আর একটু বলবো কেন আওয়ামী লীগ সরকারের নীতি। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটি আশার কথা হচ্ছে, আপনার যে অনুধাবন রাজনীতি নিয়ে, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, যে আপনি বলেছেন এক নেতা এক দেশ, এটিকে নানানভাবে নানান কায়দায় নানান বয়ানে প্রমোট করা হয়েছে, এটিকে আমাদের এই প্রজন্মের তরুণরা বুঝতে পেরেছেন। এটি যে মানুষের কল্যাণের জন্য নয়, দেশের কল্যাণের জন্য নয়, এটি তারা অনুধাবন করেই হয়তো 24-এ রাজপথে নেমেছিলেন। আমরা সে প্রসঙ্গে আসব। তার আগে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে যে আমি একটু, মুক্তিযুদ্ধের আগের সময় আপনি একজন তরুণ ছাত্র নেতা হিসেবে কি ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন কিংবা কি ধরনের দায়িত্ব পালন করছিলেন, সেটি যদি একটু জেনে নিতে পারি। আচ্ছা, ধন্যবাদ। আমার স্কুল জীবন ছিল সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ঢাকায়।
খুব বিখ্যাত স্কুল ওই সময়, সবসময় ম্যাট্রিকে এসএসসিতে ফার্স্ট হতো, এবং আমি সেই স্কুলে লেখাপড়া করেছি। আমিও ম্যাট্রিকে খুব ভালো রেজাল্ট ছিল পরবর্তীকালে। কিন্তু ওই শিক্ষা জীবন থেকেই কতগুলো সূত্রে আমার ভিতরে রাজনৈতিক চিন্তাগুলো জড়ো হতে থাকে। একটা পাদ্রীদের স্কুল, আমাদেরকে এসে লিখতে দিত বা এইটাকে প্রেসি লিখতে দিত, সেখানে যে বয়ানটা আমাদেরকে দিত এটা ছিল সমাজতন্ত্রের বিরুদ্ধে কিছু কিছু বয়ান। তখন থেকে আমার একটু হতো এইটার ব্যাপারে, এটা যে কেন এরকম করছে, এবং ওই অর্থে একটা দেশপ্রেম বা যেটাকে মানুষ বুঝতে সুবিধা হয় জন্য বলছি, একটা জাতির প্রতি, নিজের বাঙালি জাতির প্রতি একটা ভালোবাসা, এটা গড়ে ওঠে। দ্বিতীয়ত, একেবারে ছোটবেলা থেকে আমি বললাম শ্রমের প্রতি মর্যাদা। আমার এখানে কামলা কাজ করছে, ওর সঙ্গে দাঁড়িয়ে পাশে কি বলে তারটা এগিয়ে দিচ্ছি, বাঁশের কাজ যখন হয় ওইটা। বাজারে গেলে পরে কামারের দোকানের সামনে হাঁটু গেড়ে বসে আছি এবং অদ্ভুতভাবে দেখছি এই লোকটা তো অসাধারণ কতগুলো কাজ করতে পারে। আমি অঙ্কে 100তে 100 পাই বটে, কিন্তু ওর মতো তো কাজ করতে পারবো না। এই রকম নানাভাবে শ্রমের প্রতি মর্যাদা আমার ভেতরে চলে আসে, এবং সমাজ এবং সমাজের প্রতি দায়িত্ববোধের বোধটা। একটা ঘটনা দিয়ে বলি, সম্ভবত ক্লাস 9 সময় আমাদেরকে এসে লিখতে দিল, ইওর এইম ইন লাইফ, সব স্কুলেই দেয়। আমি বিজ্ঞানে খুব ভালো ছিলাম, তা আমি খুব চিন্তা করে লিখলাম যে আমি বৈজ্ঞানিক হতে চাই, কেননা দেশের মানুষের কল্যাণ করতে চাই, এবং এমন যন্ত্র আবিষ্কার করব 100 জনের কাজ একজনই করে ফেলবে। হঠাৎ করে রাত্রে ঘুমের আগে আমার একটু চিন্তা হলো, সর্বনাশ, এরকম যন্ত্র আবিষ্কার করলে 99 জন তো বেকার হয়ে যাবে। তাহলে মানুষের কল্যাণে শুধু বৈজ্ঞানিক হলেই চলবে না, যন্ত্র আবিষ্কার করলেই চলবে না, এর সামাজিক প্রভাব কিভাবে সমাজকে এফেক্ট করে সেটা আমাকে একটু ভাবতে হবে। এবং এইটা ভাবতে ভাবতেই কিন্তু আমার পুঁজিবাদী ব্যবস্থার স্বরূপ এবং সমাজতন্ত্র, এই চিন্তাগুলো আমার ভেতরে আসা শুরু করলো। এবং এইটা করতে করতে ম্যাট্রিক পরীক্ষার পর ছুটি থাকে, তখন আমি, মাহফুজ আনাম, এই আমাদের ক্লাসের খুব সেরা পরিচিত বন্ধু বান্ধব ছিল, আমরা একত্রে বসলাম, বসে বললাম কোন, আমাদের তো এখন স্কুলে ছিলাম, এখন কলেজে যাচ্ছি, আমরা শেয়ানো হয়ে গেছি, এখন দেশের কাজ করতে হবে, তাহলে কোন সংগঠন করা যায়, খোঁজ খবর নাও। আমরা সবাই খোঁজ খবর নিয়ে প্রায় একই সঙ্গে একমত হলাম, আমাদের সবাই ছাত্র ইউনিয়ন করতে হবে। এটা একটা বামপন্থী দল, এবং এখানে রণ ভাই আছে, আমাদের স্কুলের পড়তেন, মেনন ভাই আছে, বাসু ভাই আছে, স্কুলের যারা সিনিয়র, তাদেরকে দেখি শহীদ মিনারে খদ্দরের পাঞ্জাবি পরে। তবে এটা খালি ব্যক্তি দেখে না, আমার কিন্তু ওই যে বললাম রাজনৈতিক রেশনাল চিন্তাধারা, সমাজ সম্পর্কে এই চিন্তাধারায় আমাকে এইখানে উপনীত করে। তখন কলেজে যাওয়ার পরে অ্যাক্টিভ রাজনীতি শুরু, এবং সঙ্গে সঙ্গে এটা একেবারে কেন্দ্রবিন্দুতে আমি চলে আসলাম। আপনি কোন কলেজে? এডুকেশন, আমি ঢাকা কলেজের ছাত্র ছিলাম। ঢাকা কলেজে ফার্স্ট ইয়ার পরীক্ষার পর আইয়ুব খান তখন একটা নিয়ম করলো, পাবলিক কলেজের বেতন বাড়িয়ে দেওয়া হবে। ঘোষণা করা হলো যে আমরা এটা মানি না, এটা শিক্ষা সংকোচন নীতির অংশ। ঢাকা কলেজ দুর্দান্ত প্রতাপশালী একটা প্রতিষ্ঠান, এইখানে ধর্মঘট করা তো দূরের কথা, মিছিল করতেও দেয় না। প্রিন্সিপাল জালাল উদ্দিন, তাকে চ্যালেঞ্জ করে অত্যন্ত সংগোপনে প্রস্তুতি নিয়ে বোম শেলের মতো আমরা সেখানে ঘোষিত ধর্মঘট আমরা কার্যকর করলাম, এবং সেই কারণে আমাদেরকে কলেজ থেকে এক্সপেল করা হলো। আমরা যে জগন্নাথ কলেজে ভর্তি হলাম, সেখান থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা পাশ করে সায়েন্স ত্যাগ করে আমি ইকোনমিক্স, ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সের ছাত্র হয়ে গেলাম। সেইখান থেকে আমার অ্যাক্টিভিজম শুরু। এবং ফার্স্ট ইয়ারে কলেজে যখন ছাত্র, প্রথম আমি জেলে যাই 7ই জুন 1966 সাল। তখন 6 দফার হরতাল ডাকা হয়েছে। পার্টিকে জিজ্ঞেস করলাম, ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ বলল 6 দফা ন্যায্য দাবি, কিন্তু মুক্তি সনদ নয়। তো যেহেতু ন্যায্য দাবিতে মানুষ লড়াই করে, তখন তারা বললো যে হ্যাঁ, জনতার সঙ্গে থাকো, জনতার সঙ্গে থাকো, এইটা, এর বাইরে আর কোনো কাজ নাই, এর কমও কিছু না। জনতার সঙ্গে থাকা মানে জনতা পিকেটিং করছে, আমিও ওইখানে পিকেটিং করছি, পেছন থেকে একজন এসে জাপটে ধরে
আমাকে নিয়ে গেল রমনা থানায়, এবং কোনো কথা নাই। এখানে চোখে চশমাটা নাকের উপরে রেখে একজন বক্স সাহেব ছিলেন, একজন ম্যাজিস্ট্রেট, তিনি কি যেন লিখছেন কাগজে, সিপাহী এসে বললো আপনারা 1 মাস জেল হয়ে গেছে। ওই হলো সামারি কোর্ট। এখন অনেকে বলে সামারি কোর্ট অমুক সমক ইত্যাদি, কিংবা গুমের কথা বলে, আয়না ঘরের কথা বলে। আমাকে যখন জিয়া রহমানের আমলে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, তখনও তো আয়না ঘর তো প্রথম আমি দেখেছি। সেখানে কিভাবে রাখে, কিভাবে বন্ধ করে, অন্ধকারের ভেতরে দিনের পর দিন, রাত দিন, হিসাব করার কোনো সময় নেই। এবং জেলখানায় ফাঁসির ওয়ার্ড যেটা আইসোলেশনে রাখতে হবে, তা আইসোলেশনে রাখতে হবে। আইসোলেশন ওয়ার্ড আর সেল আর নাই, কিন্তু ফাঁসির সেল অনেকগুলো খালি আছে। তা আমাকে একটা ফাঁসির সেল লিখে দিল 2-3 সপ্তাহ। এবং যখন ক্যান্টনমেন্টে নিয়ে আমাকে ইন্টারোগেশন করা হচ্ছে, কেউ জানেও না, এবং ওইটাই তো গুম, এটা কোনো নিউজ নাই পত্রিকায়। এবং সেটা বহু কষ্ট করে, তখন আবুল ফজল সাহেব ছিলেন উপদেষ্টা বোধহয়, তার কাছে খবর নিয়ে জানা গেল যে আমাকে এই জায়গায় নিয়ে এসছে। যে অসংখ্য ধন্যবাদ। আপনি ছাত্র জীবন, আমার মনে হয় কলেজের পর থেকেই আপনি রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন, কাজ করেছেন, নানান রকমের কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকেছেন। এবার ইচ্ছে আমাদের যে মুক্তিযুদ্ধের আগে আমাদের ছাত্র নেতৃত্ব বা সংগঠন কিভাবে সংগঠিত হয়েছিল, কিংবা নেতৃত্ব কিভাবে গড়ে উঠেছিল, এই প্রক্রিয়াটি যদি একটু ওই সময়ের বিবেচনায় বলেন। না, এইটা একটা কথা ক্লিয়ার করা দরকার। মুক্তিযুদ্ধ বলতে সবাই মনে করে, বা এটাই ডিনোট করে যে 71 সালের 9 মাস সশস্ত্র যুদ্ধটা। কিন্তু সশস্ত্র 9 মাসের পর্বটা হঠাৎ করে তো উদ্ভব হয়নি। এইটার পেছনে একটা দীর্ঘ প্রস্তুতি, এবং এই পটভূমি রচনার কাজ থেকে বাদ দিয়ে মুক্তিযোদ্ধা সম্পর্কে আলোচনা কোনো সময় বোধগম্য হবে না, এবং ঠিক মতো আমরা এটা উপলব্ধি করতে পারবো না। এবং ওই অর্থে বলতে গেলে আমাদের গোটা প্রক্রিয়াটাকে আমাদের মুক্তির সংগ্রাম বলে আখ্যায়িত করা উচিত বলে আমি মনে করি। সুতরাং মুক্তি সংগ্রামটা একটা দীর্ঘ প্রক্রিয়া। সেই মুক্তি সংগ্রামের ধারাবাহিক প্রক্রিয়া, হয়তো এটা দশকের পর দশক, যুগের পর যুগ ধরে চলছে, সেইটা শেষ পর্যন্ত একটা শীর্ষ পর্যায়ে এসে পৌঁছেছিল আমাদের ক্ষেত্রে। সেটা হলো 71-এর 9 মাসের সশস্ত্র পর্ব। এবং আগের সঙ্গে লিঙ্ক আপ করে যদি না দেখেন, তাহলে পরে মুক্তিযুদ্ধের রাজনৈতিক, সামাজিক এবং ঐতিহাসিক তাৎপর্য আমরা কিন্তু অনুধাবন করতে পারব না। এবং সেই দিক থেকে বিচার করলে আমার রাজনৈতিক অ্যাক্টিভিজম কোনো সময়ই অন্য কোনো ধারায় ছিল না। আমি শুরু থেকেই একটা বামপন্থী র্যাডিক্যাল সমাজতন্ত্র অভিমুখী এবং মার্ক্সবাদ লেনিনবাদের মর্ম কথাকে ধারণ করেই আমি সেই পথে অগ্রসর হয়েছি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, মার্ক্সবাদ লেনিনবাদ তো কোনো আপ্তবাক্য নয়, এটা কোনো ডগমা নয়, এটা ইনহেরেন্টলি সৃজনশীল। এবং এইটা কতগুলো মেথড অফ থিঙ্কিং, কতগুলো মেথড অফ অ্যানালিসিস আমাকে তৈরি করে। মেথডোলজিটা যদি আমি ইউজ করি, মার্ক্সবাদ আমাদেরকে নির্দেশ দেয়, এই মেথডোলজি ইউজ করে তুমি তোমার সময়ের সিচুয়েশনটাকে কংক্রিটলি অ্যানালাইজ না করতে পারলে তুমি তো এটা পরিবর্তন করতে পারবে না। সুতরাং যেহেতু বাস্তবতা কন্টিনিউয়াসলি চেঞ্জ করে, সুতরাং আমাকে কন্টিনিউয়াসলি কোন পথে আমি অগ্রসর হব সেইটা তথ্য প্রমাণ দিয়ে আমার নির্ধারণ করতে হবে, বাস্তবতার উপর ভিত্তি করে। এখন অনেকে বলে যে শ্রেণী সংগ্রামের যুগ শেষ হয়ে গেছে, অনেকে বলে হোয়াট আফটার দ্য 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমি বলি 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে কি হবে, এই প্রশ্ন 1st ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে, 2nd ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে, 3rd ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে একই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। প্রত্যেকবারই বলা হয়েছিল যে এরপরে তো আর শ্রেণী সংগ্রাম থাকবে না, এরপরে তো সমাজতন্ত্র ইররিলেভেন্ট হয়ে যাবে। তখনও যেটা জবাব ছিল, এখনো একই জবাব, শ্রেণী সংগ্রাম শেষ হয়নি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা নতুন যুগ আমাদের সামনে নিয়ে এসেছে টেকনোলজিতে, কিন্তু এটা তো আপনারাও জানেন, আমরাও জানি, সবাই জানেন, যে কোনো বুদ্ধিমান লোক বুঝবে এইটার ফলে শ্রেণী সংগ্রাম তো নিঃশেষ হয়তো দূর কথা, বরঞ্চ আরো ইন্টেন্সিফাই হচ্ছে, তার রূপটা হয়তো চেঞ্জ হচ্ছে। এবং সমাজতন্ত্র অভিমুখীনতা যে কিভাবে বিস্তৃত হচ্ছে সেটা তো খোদ আমেরিকা, ইউরোপের কথা বাদই দিলাম, খোদ আমেরিকায় তো এখন নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছে, সে নিজে ক্লেম করছে আই এম এ ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, বাট ইট ইজ অ্যান্টি ক্যাপিটালিস্ট। এবং এনিথিং অ্যান্টি ক্যাপিটালিস্ট আলটিমেটলি আমার
বিশ্লেষণ অনুযায়ী সেটা অবধারিতভাবে সমাজতন্ত্রের দিকে ধাবিত হবে। কারণ দ্য নেগেটিভ অ্যাসপেক্টস অফ দ্য কন্ট্রাডিকশনস ক্রিয়েটেড ইন এ ক্যাপিটালিস্ট সোসাইটি, দ্যাট ইজ সোশ্যালিজম। সেটাকে এলিমিনেট করলেই সোশ্যালিজম। ওর জন্য মার্কস সোশ্যালিজমের কোনো রেসিপি দেয়নি। তিনি বলছেন ইট ইজ এ নেগেশন অফ দ্য নেগেটিভ অ্যাসপেক্টস অফ ক্যাপিটালিজম। ওর জন্য ক্যাপিটালিজমকে তিনি বিশ্লেষণ করেছেন, করে বলেছেন এগুলো থেকে আমাদের মুক্ত হতে হবে। অনেক খুব গভীর চিন্তায় তিনি বলেছেন, যেমন কোশ্চেন অ্যালিয়েনেশন, এটা খালি ওয়েজ বাড়ানোর ব্যাপার না, সারপ্লাস ভ্যালু আলোচনা করতে গিয়ে তিনি কিন্তু আরো মৌলিক সমাজের ভেতরে যে বিচ্ছিন্নতা, অ্যালিয়েনেশন, এইসব। আমি যদি কাউকে জিজ্ঞেস করি, আমাদের মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা হচ্ছে, সেই তালিকায় সূর্য সেনের নামটা কি থাকা উচিত? টিপু সুলতানের নামটা কি থাকা উচিত? আমাদের হাজী শরীয়তুল্লাহ তার নামটা কি থাকা উচিত? কিংবা ক্ষুদিরামের নামটা কি থাকা উচিত? বলে কেন? এগুলো তো ব্রিটিশ আমলের ব্যাপার। ভাবটা এরকম যে আমাদের ইতিহাস পাঠ শুরু করতে হবে 47 সাল থেকে, এর আগে কিছু হয়নি। যাদের নাম বললাম তারাও তো ব্রিটিশের শাসনের হাত থেকে জাতিকে মুক্ত করার জন্য, জাতীয় মুক্তির লক্ষ্যে তারা আত্মনিবেদন করেছে এবং তারা সেই সংগ্রামের শহীদ। আমি যে প্রশ্নটি করতে চাই, যেটি করতে চাইছিলাম, আপনি তো একজন মুক্তিযোদ্ধা, আমরা 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছি, তার আগের ইতিহাস আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, কিন্তু আজকে আমরা একটু 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে একটু কথা বলি। আপনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, যুদ্ধ করেছেন, আপনার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং এই কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার গল্পটি যদি একটু ছোট করে বলেন, কিভাবে যুক্ত হলেন, কি করছিলেন, কোন জায়গায় যুদ্ধ করেছেন, কাদের সঙ্গে ছিলেন, এই বিষয়টি। আচ্ছা, ছোট করে বলছি। আমাদের মুক্তিযুদ্ধের আগে আগে আইয়ুবের বিরুদ্ধে সংগ্রামের একটা পিরিয়ড চলছিল এবং সেই সংগ্রামে সক্রিয় অংশগ্রহণে যে লড়াই চলে, আমি তার খুব সক্রিয় অংশগ্রহণকারী ছিলাম এবং যেটা বললাম একেবারে সেন্টার ফরওয়ার্ড থেকে এই গণ অভ্যুত্থানের নারী নক্ষত্র সবই আমার জানা এবং আমি এটার একেবারে ফিজিক্যাল পার্টিসিপেন্ট। আমি তখন ছাত্র ইউনিয়নের ঢাকা সিটি কমিটির জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলাম এবং কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক। এই গণ অভ্যুত্থান চলাকালে কমরেড মনি সিং আন্ডারগ্রাউন্ডে ছিলেন। তিনি একবার আমাদের সমস্ত ছাত্র কমরেডদেরকে একত্র করে একটা ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এইটা ড্রেস রিহার্সাল, আসল লড়াই আসছে সামনে। আরেকটা কথা বলেছিলেন, আর্ম স্ট্রাগল ইজ ইন দ্য এজেন্ডা। আমরা তখন থেকে কিন্তু ওরিয়েন্টেশন, রেডি ফর আর্ম স্ট্রাগল, এবং বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নটা পার্টিতে সবসময় আলোচিত ছিল এবং সেটা এইভাবে ছিল যে 48 সালে পাকিস্তান হওয়ার পর থেকেই আমাদের পার্টি কিন্তু বলে এসেছে ইয়ে আজাদি ঝুটা হ্যায়, লাখো ইনসান ভুকা হ্যায়। তবে কোনোদিনই আমরা ইতিহাসকে এইভাবে নিজের কৃতিত্ব ক্লেম করার জন্য অপব্যবহার করি, কিন্তু দিজ আর ফ্যাক্টস অফ হিস্ট্রি, যেগুলো আমাকে হিসাবে না রাখলে আমি ইতিহাসের ধারা বুঝতে পারবো না। যাই হোক, তো এই ভিত্তিতে আমরা অগ্রসর হতে থাকি। তখন ফেব্রুয়ারি মাসে ইলেকশন, 70-এর ইলেকশন হয়ে গেছে। আওয়ামী লীগ একচেটিয়া সিটে জয়লাভ করেছে। ন্যাপ কুড়েঘর নিয়ে লড়াই, সব জায়গায়, প্রায় সব জায়গায় সেকেন্ড পজিশন, অল্প ভোটে হেরে গেছে কিন্তু জিততে পারেনি। মানুষ তার উইজডম দেখিয়েছে এইভাবে যে এইবার ভোট ভাগ হইতে দেবো না, কলা গাছ হলেও ভাই এইবার বঙ্গবন্ধুকে দাঁড়াইতে, আগামী বার আইসেন, আপনি খুব ভালো লোক। আমার নিজের শোনা, আজমগীর শ্রমিকের কাছে গেছি যে ভাই পাঞ্জাবিদের কাছ থেকে হিস্সার ভাগ আমরা বুঝে নেব, কিন্তু বাঙালিদের ভেতরে হিস্সার ভাগ এইটা কি আগে ভাগে করে নেওয়া উচিত না, রাখেন সেলিম ভাই, ওইটা পরে দেখা যাবে, এইবার আগে মাওরাদের কাছ থেকে আমরা আমাদের দাবি আদায় করিনি। দিস ওয়াজ দ্য সেন্টিমেন্ট, দ্যাট ওয়াজ দ্য আন্ডারস্ট্যান্ডিং। সুতরাং সেই ভিত্তিতে আওয়ামী লীগ মেজরিটি পেল, কিন্তু ক্ষমতা তাকে দিতে চাচ্ছে না। এইটা হইতে পারে, তখনও কিন্তু পার্লামেন্ট সেশন ডাকা হয়ে আছে, পোস্টপোন হয়নি। 21শে ফেব্রুয়ারির জনসভায় আমরা শহীদ মিনার থেকে বললাম, এবং আমি অনার্স পরীক্ষা চলছে তা সত্ত্বেও সেই মিটিংয়ে উপস্থিত থেকে আমি আমার বক্তব্য তুলে ধরি এবং সেখানে বলা হলো, অল পাকিস্তান বেসিসে তুমি যদি ভোটের রায় কার্যকর হতে না দাও
তাহলে দরকার হলে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে হলেও আমরা ভোটের রায়কে কার্যকর করব। আমি ভোটাধিকার এবং ভোটের রায়, জনগণের রায়কে লজিক করে, যুক্তি দেখিয়ে, সেই কারণে আমাদের দরকার হলে দেশ স্বাধীন করতে হবে, এইসব কথা বললাম। তার কিছুদিন আগে, মাসখানেক আগে, আমি বিশেষ সম্মেলন করে, ছাত্র ইউনিয়নের বিশেষ সম্মেলন করে আমাদের ঘোষণাপত্রে একটা পরিবর্তন আনলাম, অ্যামেন্ডমেন্ট, এবং সেইখানে স্পষ্ট করে বলা হলো বিচ্ছিন্ন হওয়ার অধিকার সহ পূর্ব বাংলা এবং পশ্চিম পাকিস্তানের যে অন্যান্য জাতিসত্তা আছে তাদের তাদের পূর্ণ স্বাধিকার প্রদান করতে হবে। বিচ্ছিন্ন হওয়ার অধিকার এই শব্দটা সহ এই দেওয়া হবে। সুতরাং আমরা কিন্তু রেডি হচ্ছি। এই দিক থেকে আর্ম স্ট্রাগলের কথা ভাবতে বলে দিয়েছেন কমরেড মনি সিং। আমরা বইপত্র পড়া শুরু করেছি, ভিয়েতনামে কিভাবে যুদ্ধ হয়েছে, কিভাবে বুবি ট্রাপ তৈরি করতে হয়, কিভাবে এটা করতে হয়। এবং তারপরে যখন 1 মার্চ ঘোষণা আসলো যে অ্যাসেম্বলি পোস্টপন, স্প্রিংয়ের মতো, আমার মনে আছে মহসিন হলে 660 নম্বর রুমে আমি থাকতাম, এবং সেইখান থেকে লাফিয়ে উঠে বই বন্ধ করারও সময় পাইনি, লাফিয়ে চলে গেলাম, এবং কোনো প্রশ্নই আমাদের ভেতরে ছিল না। সঙ্গে সঙ্গে আমরা আওয়াজ তুললাম যে পূর্ব বাংলাকে স্বাধীন, বীর বাঙালি অস্ত্র ধরো, পূর্ব বাংলাকে স্বাধীন করো। শুরু হয়ে গেল প্রস্তুতি, এবং সেই প্রস্তুতি পর্বে আমরা ডামি রাইফেল দিয়ে পজিশন নিয়ে ট্রেনিং করা, কি করা, যুব সমাজকে সশস্ত্র সংগ্রামের জন্য মানসিকভাবে তৈরি করতে হবে, এই সমস্ত কার্যক্রম নিয়ে, ইনক্লুডিং লাইভ ফায়ারিং এর প্র্যাকটিস ঢাকার অদূরে দুর্গম গ্রাম এলাকায়, সেইখানে ব্যাচ বাই ব্যাচ যে আমরা রাইফেল এবং কিছু বুলেট সংগ্রহ করে সে লাইভ প্র্যাকটিস, বোমা কিভাবে তৈরি করতে হয়। এখানে ঢাকা শহরে যদি ক্যান্টনমেন্টে, পাকিস্তান আর্মি ক্যান্টনমেন্টের বাইরে আসতে পারছে না, যদি তারা বাইরে বের হওয়ার চেষ্টা করে কি করব? ঠিক আছে, প্যারি কমিউনের সময়ের অভিজ্ঞতা, বইপত্র ঘাটা শুরু হলো, কি করতো ওখানে তারা, ব্যারিকেড কিভাবে তৈরি করে। সেনাবাহিনী আসলে পরে নবাবপুর রোডে ঢুকলেই উপরে থেকে গরম ভাতের ফ্যান সব মা বোনদেরকে বলে দিবে রেডি হয়ে থাকতে, আর মরিচের গুঁড়া উপরে থেকে ফেলে দিবে, তাহলে পরে আর অ্যাডভান্স করতে পারবে না। এখন আবারও হাসি পায় যে কিরকম ছেলে মানুষই ভাবনা ছিল, কিন্তু স্পিরিটটা বুঝতে হবে যে যার যা কিছু আছে এটা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব, এবং সেইটাই গেরিলা যুদ্ধের কলা কৌশল, বুবি ট্র্যাপ কিভাবে, এইগুলো সব স্টাডি করা শুরু করলাম। 25শে মার্চের ক্র্যাকডাউনের পরে আমাদের কাছে আর কোনো সন্দেহ থাকলে, আমরা তখনও চেষ্টা করেছিলাম ককটেল কিভাবে বানাইতে হয়, কেরোসিনের ড্রাম, পেট্রোলের ড্রাম এনে একটা ঘরে জমা করলাম, শত শত বোতল জোগাড় করলাম, ককটেল বানায় রেডি হতে হবে। কারফিউ জারি হয়ে গেছে এইদিকে, কিন্তু যখন রাত 12টার পরে শুরু হয়ে গেল ক্র্যাকডাউন, এবং ট্রেসার বুলেট সমস্ত এলাকায় করছে। আমি হাতিরপুরে একটা জ্বালাইয়াছিলাম, ওইখানে পাশ দিয়ে পুরানা রেল লাইন যেটা এখন নতুন হয়েছে, সেখানে 2 দিকে বস্তি, বস্তিগুলো আগুনে জ্বলছে, এবং 2 দিন কারফিউর পরে কারফিউ উঠলো, আমরা গণহত্যার প্রকৃত নমুনা দেখতে পেলাম। এবং সেইখান থেকে আমাদের কতগুলো সেই জায়গা আমরা আগেই করে রেখেছিলাম, সেইখানে যে হল্ট করে মাসখানেকের ভেতরেই পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আমরা আরো ভালো প্রশিক্ষণের জন্য এবং ব্যবস্থাপনার জন্য আমরা বর্ডার ক্রস করে ভারতের কমিউনিস্ট আন্দোলনের যে শক্তিগুলো আছে তাদের সাহায্য নিয়ে আমরা ভারতে আশ্রয় নিই, এবং পরবর্তীকালে ভারত সরকার আমাদের ন্যাপ, কমিউনিস্ট পার্টি এবং ছাত্র ইউনিয়ন একটা পৃথক কমান্ড, এটা নট আন্ডার দ্য কমান্ড অফ দ্য সেক্টর কমান্ডার্স, এটা সেপারেট কমান্ড, এইভাবে একটা বিশেষ স্পেশাল গেরিলা বাহিনী, এবং সেইটা নিয়ে তার ফার্স্ট ব্যাচে আমি ট্রেনিং নিই, এবং ট্রেনিং নিয়ে খুবই উচ্চ মার্গের ট্রেনিং, এবং সেটা নিয়ে আসামের তেজপুরে আমাদের প্রথম ট্রেনিং হয়। তারপর আবার হায়ার কোর্স একটা ছিল, সেটা ইস্টার্ন সেক্টরের, ইস্টার্ন জোন, নেফা এলাকায়, ওইসব দিকে চীনের বর্ডারের কাছাকাছি, ওইখানে আবার আরও একটা হায়ার লেভেল অফ ট্রেনিং শেষ করে আমরা আগরতলার একটু দূরে ত্রিপুরায় বাইকোরা নামে একটা জায়গায় আমরা আমাদের ক্যাম্প, বেস ক্যাম্প বলা হতো, ওইখানে আমরা এসে করি। ব্যাচ বাই ব্যাচ ট্রেনিং হয়ে আসছে। আমি এই হোল বাহিনীর একটা অপারেশন প্ল্যানিং কমিটি ছিল, এবং সেইটার দায়িত্ব নিয়ে ট্রেন গেরিলাদের ভেতরে একজন থাকা উচিত, এবং সেই হিসেবে আমি
সেই দায়িত্ব পালন করি। যখন দেখা গেল যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না, গেরিলা কায়দায় লাভ নাই, তখন আমরা নভেম্বর মাসের শুরু হওয়ার আগেই সিদ্ধান্ত নিলাম যে এখন গেরিলা কৌশল পরিবর্তন করে আমাদের যে কনভেনশনাল মেথডে যুদ্ধ চালাতে হবে। তখন যেই সব গেরিলা ইতিমধ্যে দেশের ভিতরে ঢুকতে পারে নাই, তাদের সবাইকে নিয়ে আমার কমান্ডে একটা প্রায় কয়েকশো গেরিলা বাহিনী অস্ত্র হাতে আমরা ফোর্স মার্চ করে ঢাকা অপারেশনের লক্ষ্যে আমরা ঢাকার অদূরে দক্ষিণ দিকে সেখানে এসে আমাদের ঘাঁটি গাড়লাম এবং সেইখান থেকে ঢাকা এনসার্কেল ঢাকা এবং ঢাকার দিকে অগ্রসর হয়। এইভাবে আমাদের অভিযানটা পরিচালনা করে ওইখানে দুই একটা কনফ্লিক্ট হয়েছে আমাদের, সরাসরি সংঘাত, এবং তার ভেতরে একটা হলো বেতিয়ারায় একটা পাকিস্তান আর্মির সঙ্গে একটা সরাসরি বন্দুক যুদ্ধে আমাদের 9 জন শহীদ হয়। বেতিয়ারার শহীদ মিনার এখনো আছে, আমরা প্রত্যেক বছর সেখানে যাই। এরকম আরো লোকাল কনফ্লিক্ট পাকিস্তানি আর্মির সঙ্গেও বটে এবং তাদের দালাল রাজাকার এদের সঙ্গেও সেগুলো সংগঠিত হয়। এবং 17ই ডিসেম্বর ঢাকা শহরে প্রথম যে গেরিলা বা যোদ্ধা বাহিনী, মুক্তি বাহিনী যাদেরকে বলা হতো, যেটা প্রবেশ করে সেটা ছিল আমার কমান্ডে। এবং সকাল 8:30-9টার দিকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে শপথ গ্রহণ করি এবং সেই ছবিটা খুবই জনপ্রিয় ছবি এবং সব রাইফেল উঁচু করে একেবারে শহীদ মিনারে সবাই দাঁড়িয়ে শপথ দিচ্ছে। আমাদের দর্শকদের একটু বোঝার সুবিধার্থে আপনি বলছেন যে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের ভেতর থেকে যে যুদ্ধটা চলছিল, আপনারা তার বাইরে ন্যাপ, সিপিবি, ছাত্র ইউনিয়ন আপনারা মিলে একটি আলাদা বাহিনী ছিল, তাই কি? জি জি, যেমন নাকি এটা বোঝার সুবিধার জন্য বলছি, মুজিব বাহিনী নামে একটা বাহিনী, ওটার অফিসিয়াল নাম ছিল বিএলএফ, বাংলাদেশ লিবারেশন ফোর্স। তো ভারত সরকার সেক্টর কমান্ড অর্থাৎ সরাসরি বাংলাদেশের প্রবাসী সরকার, অন্তর্বর্তীকালীন প্রবাসী সরকারের কমান্ডে যেটা চলে, দ্যাট ওয়াজ দ্য মেইন ফোর্স। আমাদের বামপন্থীদের ওইসব জায়গায় যেতে হলে এমপি বা এমএলএ এর সই লাগতো এবং তারা বামপন্থীদের পরিচয় পেলেই যান খাতারনাক যেটাকে বলে, কেননা ওইখানে তখন ভারতবর্ষেও নকশাল একটা আন্দোলন, বিরাট আন্দোলন সৃষ্টি করেছে, খুব সতর্ক থাকতে হবে। এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ হলে পরে তখন স্বাধীন বাংলাদেশ যাতে কোনোভাবেই কমিউনিস্টদের হাতে না যায়, বিএলএফ এর অন্যতম মোটিভেশন ছিল এইটা। কিন্তু আন্তর্জাতিক এবং বাস্তব পরিস্থিতির কারণেও এইটা ভারত সরকার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যে ওদেরকে দিলে পরে এইদিকে যদি না দেই তাহলে পরে এটা ব্যালেন্স তো থাকছে না। আর দ্বিতীয় আরো মেইন ফ্যাক্টর হলো প্রায় সব সেক্টর কমান্ডারই তারা বুঝতে সক্ষম হয়েছিল যে সবচেয়ে সেরা, দক্ষ, সাহসী, আত্মত্যাগী ফাইটার হলো তারাই যারা ছাত্র ইউনিয়ন করে আসে, যারা বামপন্থী চিন্তার। এবং যেমন ধরেন ঢাকার ক্র্যাক প্লাটুন যারা ছিল, প্রত্যেকের নাম আমরা হিসাব করে দেখেন, সবাই কোনো না কোনো ভাবে ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িত। এবং এই যে কোয়ালিটি অফ ফাইট মুক্তিযোদ্ধাদের, এবং আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, এমন কোয়ালিটি, আমাদের ফার্স্ট ব্যাচে 200 জন ট্রেনিং, আমাদের পারফরমেন্স এত ওয়ান্ডারফুল হলো যে তারা নেক্সট ব্যাচ থেকে এটা 400 করে দিল। মুক্তিযুদ্ধের সময় যে বন্দুক যুদ্ধে যখন আপনারা অংশ নিয়েছেন, আপনারা কি সেক্টর কমান্ডারদের সাথে কোনো রকমের কোঅর্ডিনেশন করতে হয়েছে নাকি বিষয়টি? এই কোঅর্ডিনেশন একটু প্রবলেম হয়েছিল এবং এটা প্রধানত বিএলএফ ভার্সেস সেক্টর কমান্ডার্স। বিএলএফ এর যারা নেতৃত্বে ছিল তারা ক্লেম করতো যে আমরাই তো অরিজিনালি এটার প্ল্যান, যে আমরা ওইখানে যে বাহিনী গড়ে তুলবো এবং স্বাধীন করবো। তাজউদ্দিন আসলো কই থেকে আবার? এটা তাজউদ্দিনের সঙ্গে কনফ্লিক্ট, এবং সেটা যেহেতু ওইটা তাজউদ্দিনের অধীনে সেক্টর কমান্ডার্স, তারা কেউ কেউ ক্লেম করলো যে আমাদের তো এটা নেতৃত্ব দেওয়ার কথা, বঙ্গবন্ধু তো আমাদেরকেই বলে গেছে। এবং এটা প্র্যাকটিক্যাল প্রবলেম শুরু করলো। দেশের ভিতরে সেক্টর কমান্ডার্সের অধীনে যে মুক্তি বাহিনী ফাইট করছে আর বিএলএফ এর কয়েকজন ওখানে আছে, তারা ফাইট না করলেও ওইখানে মাতবরি করে বেড়াচ্ছে। তখন এটা কতগুলো প্রবলেম হয়।
আমি জি। ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, সেন্ট্রাল কমিটি। আমি ট্রেনিং এ গেছি, কলকাতা শহর জীবনে কোনোদিন দেখিনি, কিন্তু আমাকে নোটিশ পাঠানো হলো, মেসেজ পাঠানো হলো, তোমাকে 3 দিনের জন্য হলেও কলকাতায় যেতে হবে ছাত্র ইউনিয়নের সেন্ট্রাল কমিটি মিটিং করতে। আমি ওই প্রথম সেন্ট্রাল কমিটি মিটিং করার জন্য কলকাতা গিয়েছিলাম, 2 দিন থেকে চলে আসছি। এবং সেইখানে একটা কোঅর্ডিনেশনের ব্যবস্থা করা হয় বাংলাদেশের অভ্যন্তরে, কোন এলাকায়, কোন জেলায়, কোন উপজেলায়, হু উইল কোঅর্ডিনেট দ্য অ্যাক্টিভিটিস অফ অল দ্য ফোর্সেস। তখন এই সংঘাতের জায়গাটা কমে আসে এবং একটা কোঅর্ডিনেশন দাঁড়িয়ে যায়। কিন্তু সেইটা রূপ নেওয়ার, পরিপূর্ণ রূপ নেওয়ার আগেই খেল খতম। দীর্ঘমেয়াদী যুদ্ধ না হয়ে এটা স্বল্প মেয়াদী, অল্প দিনের ভেতরে সলিউশন করতেই হবে, তা না হলে বিপুল প্রাণঘাতী হবে। এবং সেখানে আমাদের স্ট্র্যাটেজি কি ছিল? স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ ছিল, তুমি যেমন ধরেন ত্রিপুরা থেকে তোমার ফোর্স নিয়ে আগাও, আগানোর পথে যদি কোনো পাকিস্তানি ক্যাম্প থাকে বা রাজাকার ক্যাম্প থেকে, ডোন্ট টাচ ইট, কোনো পরোয়া করো না, ওটা তার মতো থাকতে দাও, ওর পাশ দিয়ে তুমি চলে গিয়ে মার্চ টুয়ার্ডস ঢাকা অ্যাজ সুন অ্যাজ পসিবল, ফোর্স মার্চ। আমি ডেকে সবাইকে বললাম, ঘুম হারাম, খাইছো কি খাইছো না এগুলো দেখার দরকার নাই, আমার 3.5 দিনের ভেতরে ঢাকার পাশে গিয়ে পৌঁছাইতে হবে। দ্যাট ইজ হাউ এ অ্যাপ্রোচ দ্য ওয়ার এনসার্কেল ঢাকা। সেইখান থেকে আমরা প্ল্যান করে ফেললাম, একটা উইং গজারিয়া দিয়ে যাবে, একটা উইং কেরানীগঞ্জের ভেতর দিয়ে বুড়িগঙ্গা ক্রস করে যাবে আর কি। এই দিস ওয়াজ দ্য কোশ্চেন অফ অল বাংলাদেশের ফোর্সেসের কোঅর্ডিনেশন। এবং বাংলাদেশের ফোর্সেসের সঙ্গে আবার মিত্র বাহিনী, ইতিমধ্যে ইন্ডো পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে এবং তারাও অ্যাক্টিভলি ইনভলভ। সুতরাং সেইখানে কোঅর্ডিনেশন আগেও কিছুটা ছিল, পরবর্তীকালে সেটা আরেক স্তরে নিয়ে যাওয়া হয়। এবং আমরা আমরা পরবর্তীতে আমরা যেটুকু জানি যে মুক্তিযুদ্ধ আপনারা বন্দুকযুদ্ধে অংশ নিয়েছেন, এই যে ন্যাপ, সিপিবি এবং আপনাদের ছাত্র ইউনিয়ন বা বামপন্থী রাজনৈতিক দলগুলোর। পরবর্তীতে যারা যুদ্ধ করেছেন তারাও কিন্তু স্বাধীনতার পর আপনারা বোধহয় মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাননি, তাই তো? আমাদের এটা আপত্তি করা হয়েছিল, ক্যান্সেল করে দিল। তখন সেটা আমরা আপত্তি জানালাম, আপত্তি জানার পরেও তারা মানে নেই। তারপরে হাইকোর্ট একটা রুলিং দিল, হাইকোর্টের রুলিং এর বিরুদ্ধে তারা চ্যালেঞ্জ করলো যে না এটা ঠিক না। তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে এটা অ্যাপ্রুভড হয়, অ্যান্ড দে গেভ রিটেন রায়ের ভিতরে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বাস্তবতার একটা ভিভিড বর্ণনা সহ জাজমেন্ট দেওয়া হয়, এবং জাজমেন্ট অনুযায়ী এরা মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃত আর কি। কোন সময়ের ঘটনা এটা এবং আপত্তিটা কি ছিল? আপত্তি ছিল যে আমাদের এখানে এরা কই থেকে আসলো, এদের তো জানি না আমরা, তোমাদের জানিয়ে তো গরিলারা যুদ্ধ করে না, এমনকি আমাদের দলকেও তো আমরা, গেরিলা কৌশলের ব্যাপারটাই হলো এরকম আর কি। এমনকি যখন ভারতের সরকার এবং তার হোম মিনিস্টার ছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত, সিপিআই এর জেনারেল সেক্রেটারি, তাকে আমরা রিকোয়েস্ট করলাম যে আপনাদের এই ফাইল খুঁজে বের করে বলেন তো আমাদের কারা কারা ওই সময় ট্রেনিং প্রাপ্ত। সে তন্ন তন্ন করে খুঁজে 6 মাস পরে জানালো যে ওই ফাইল এত গোপন যে ওইটা বের করা সম্ভবপর হলো না। আমাদেরকে ট্রেনিং দিয়েছিল এসএসবি নামে, স্পেশাল সিকিউরিটি ব্রাঞ্চ না কি যেন বলে ভারতবর্ষের, আমরা তো অত খোঁজ খবর নেই। তারা আমাদের ট্রেনিং দিয়েছে, দে ওয়্যার গুড পিপল এবং ট্রেনিং খুব ভালো হয়েছে। উই ওয়্যার ইন্টারেস্টেড অন্য কিছু না, যে আমার ট্রেনিং দরকার, কারণ দেশ আমার নিজেকে স্বাধীন করতে হবে, এই দেশকে চালাইতে হবে, দ্যাট ওয়াজ আওয়ার ইন্টেনশন। আপনারা 55 বছর আগে যে স্বাধীন বাংলাদেশ, যেই চেতনা নিয়ে, যেই আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধে আপনারা যুক্ত হয়েছিলেন, মুক্তিযুদ্ধের সেই চেতনার কতটা কাছাকাছি আপনি আজকে বাংলাদেশকে দেখেন? আমি তো মনে করি যে প্রথমে বুঝতে হবে, এবং এইখানে ডিসএগ্রিমেন্ট আছে, যে কি আকাঙ্ক্ষা, কি স্বপ্ন নিয়ে দেশের স্বাধীনতা হয়েছিল। এখন এইখানে এক একজনের আকাঙ্ক্ষা এক এক রকম। যে বাঙালি ধনিক, সে মনে করতো আজমজির মতো আমি যদি টাকা পয়সা লুটপাট করে বড় লোক হতে পারি, এইটার জন্য স্বাধীনতা দরকার, যেমন এখন হচ্ছে। আর বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান,
খালি তোমরা আওয়ামী লীগালেরা এতদিন লুটপাট করছো, আমরাও করব। এবং লুটপাটের ব্যাপারে সাম্য প্রতিষ্ঠার জন্য তো আমরা গণ অভ্যুত্থান করিনি। এবং লুটপাটের ব্যবস্থা পাকিস্তান আমলে ইট উইল বি রিপ্লেসড বাই বাঙালির শোষণ, এটার জন্য তো হয়নি। এটা হলো মুক্তিযুদ্ধের পার্সপেক্টিভ, মুক্তিযোদ্ধা যারা শ্রমিক কৃষক তাদের পার্সপেক্টিভ। লড়াই করে যারা সত্যিকার নায়ক, সত্যিকার কারিগর, আমাদের মুক্তিযুদ্ধের বলেন আর সাম্প্রতিক গণ অভ্যুত্থানের বলেন। দুর্ভাগ্য যে ক্ষমতা যখন প্রয়োগ করা হয় তখন তাদেরকে দূরে সরিয়ে দিয়ে একদল এসে উপস্থিত হয়, আমরা এটার নেতৃত্ব করেছি, সুতরাং আমাদেরই একটা এইটার উপরে অধিকার প্রতিষ্ঠা হয়ে গেছে, আমরাই এখন ভবিষ্যৎকে চালাবো। এবং এইটা করে আমাদের মুক্তিযুদ্ধ সর্বনাশ হয়েছে এবং এইবারও সর্বনাশের জায়গায় আমরা চলে আসছি। এইটারও কতগুলো বিজ্ঞানসম্মত কারণ আছে সোশিয়াল অ্যানালিসিস করলে। আমি খালি একটা অজানা, কারো কাছে অজানা থাকতে পারে, বঙ্গবন্ধু তখনও পাকিস্তানে বন্দী, তাজউদ্দিন সাহেব দেশ চালাচ্ছেন, প্রধান নেতা, তার চিন্তাধারা। তিনি নোটিশ জারি করলেন যে এখন থেকে দেশ পরিচালনা করবে মুক্তিযোদ্ধারা, সমস্ত জায়গায় মিলিশিয়া ক্যাম্প আমি করছি, মুক্তিযোদ্ধারা নাম লেখান। সেইখান থেকে আমি সেনাবাহিনীর লোক নিব, সেইখান থেকে আমি প্রশাসনের লোক নিব, সেইখান থেকে আমি ব্যাংকারের লোক নিব, সমস্ত রাষ্ট্র এদের দ্বারা পরিচালিত হবে। আমরা বললাম খুব ভালো কথা, ওর জন্য একটা সরকার করেন, যেই সরকারটা হবে সর্বদলীয় অস্থায়ী বিপ্লবী সরকার। এবং সেখানে খালি রাজনৈতিক দল না, সেখানে যারা যারা যতটুকু কম বেশি যাই হোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে সক্রিয়ভাবে, এই শক্তিটাকে নিয়ে চলতে হবে। কিন্তু সেই পথে আমরা অগ্রসর হতে পারলাম না। বঙ্গবন্ধু এসে বললেন, আরে রাখো এগুলো সব, আমাদের দেশের মানুষ হলো পার্লামেন্টারি ডেমোক্রেসিতে অভ্যস্ত, ব্রিটিশ স্টাইল পার্লামেন্টারি সিস্টেম চালু করতে হবে। এবং ব্যুরোক্রেসির মতো সবচেয়ে এফিশিয়েন্ট লোকজন কাউকে সরায় না, আমি ওদেরকে নিয়ে কাজ করব, বাংলাদেশ গড়ে তুলব। এবং তিনি প্রেসিডেন্টশিপ ছেড়ে দিয়ে প্রাইম মিনিস্টার হলেন। এটা খুব আমাদের মত অনুযায়ী হয়নি। এবং এই যে পদস্থলন বা এই যে শিফট অফ মানে কোর্স, সেটাই কিন্তু পরবর্তীকালে একের পর এক সমস্যার জন্ম দেয়। আমার নিজের অভিজ্ঞতার একটা ঘটনা আমি বলছি। বঙ্গবন্ধু, তখন আমি ডাকসুর ভিপি, মাত্র নির্বাচিত হয়েছি। বঙ্গবন্ধুর সঙ্গে কথাবার্তা, আমার জন্য ফ্রি অ্যাক্সেস ছিল। একদিন পুরানো গণভবনে অপেক্ষা করছি, ক্যাবিনেট মিটিং থেকে এসে গাড়ি থেকে, কালো গাড়ি থেকে নেমে পাঞ্জাবিটা এরকম করে উনি মানে ভেতরে ঘামটা সরাচ্ছেন। সেলিম, বিরাট কাজ হয়ে গেছে, আসো শোনো খবর, খুশি হবে তুমি, আসো। সমস্ত পরিত্যক্ত কারখানাগুলো জাতীয়করণ করার অর্ডার দিয়ে আসলাম, আরো শোনো আরো খবর আছে বলে ভেতরে নিয়ে গেল কাঁধে হাত ধরে। সমস্ত বড় বড় অফিসার ডেকে আমি মিটিং করে বলে দিছি, আমার আওয়ামী লীগের কর্মীরা জেল খাটছে, কষ্ট করছে সারা জীবন, ওদেরকে একটু দেখেন, ব্যবসা বাণিজ্য একটু করতে দিয়েন। ওই যে বলল, ভালোবেসে বলছেন নাকি বলেন নাই আমি সেই আলোচনায় যেতে চাই না, কিন্তু বলছেন এইটা। এবং সেই অনুযায়ী ব্যবস্থা হয়েছে, সব লাইসেন্স দেওয়া শুরু হলো, এক হাতে লাইসেন্স পেয়ে আরেক হাতে বিক্রি করে কাঁচা টাকা পকেটে আসলো। এবং সেইটা হলো নব্য ধনিক শ্রেণী। বাংলাদেশের সমাজে অর্থনীতি যে শ্রেণীগত বিচারে নব্য ধনিক শ্রেণী, এবং সেই ধারাবাহিকতাই লুটপাটকারী শ্রেণী এবং লুটেরা মালিকরা, ধন সম্পদের মালিকরা দেশে রাজত্ব করছে। এবং সেইটা কোনো সময় বিএনপির মাধ্যমে, কোনো সময় জাতীয় পার্টির মাধ্যমে, এবং বেশিরভাগ সময় আওয়ামী লীগের মাধ্যমে। এমনকি নির্দলীয় অন্তর্বর্তীকাল নির্দলীয় সরকার, যেটা আর্মি ব্যাকড গভর্নমেন্ট যেটা হয়েছিল ফখরুদ্দিন, সেই সময় এই ফোর্সই তো চালাচ্ছে দেশ। দিস ইজ দ্য এসেন্স অফ দ্য সিচুয়েশন। জি জি, অসংখ্য ধন্যবাদ। সাম্প্রতিক সময়ে অত্যন্ত বেদনার সঙ্গে আমরা লক্ষ্য করেছি, এই জুলাই গণ অভ্যুত্থান বা বিপ্লবের যে অন্যতম একজন নেতা বা অগ্রণী ভূমিকা যিনি পালন করেছিলেন, হাদিকে আক্রমণ করা হয়েছে। আপনি শ্রেণী সংগ্রামের কথা বলেন, আমাদের মনে, অনেকের মনেই এরকম আশঙ্কা দেখা দেয়, আপনি যখন শ্রেণী সংগ্রামের কথা বলেন, যে যখন একদম মাটি থেকে উঠে আসা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত কিংবা কৃষক শ্রমিক
কে প্রতিনিধিত্ব করে এমন একজন নেতার যখন তৈরি হওয়ার একটি সম্ভাবনা দেখা দেয়, তখন আমাদের ধনিক শ্রেণী, বণিক শ্রেণী, উপরের যারা, তারা বোধহয় আমাদের যে বর্তমান যে রাজনৈতিক সংস্কৃতি, সেখানে এই শ্রেণীকে প্রতিনিধিত্ব করতে দিতে চান না। বিষয়টি কি এরকম, নাকি এটিকে আপনি কিভাবে দেখেন? না, আপনি যেটা বললেন অ্যানালিসিস, এটা সামগ্রিকভাবে একটা সত্য। কোনো দেশই যদি ইলেকশন মিনিংফুল হয় এবং শাসক শ্রেণীকে সরিয়ে অন্য শ্রেণীকে রিপ্লেস করার কোন প্রশ্ন আসে, কোনো দেশের ইলেকশন ক্ষমতাসীনরা দিবে না। তখন বাধ্য হয়ে, যেমন পাকিস্তানের উদাহরণ, আমরা ইলেকশন করলাম, অ্যাবসলিউট মেজরিটি বাঙালির পক্ষে দাঁড়ালো, কিন্তু সেই পার্লামেন্ট বসতে দিল না। এবং শ্রেণী সংগ্রামের যারা প্রবক্তা, তারা তো প্রথম অস্ত্র তুলে ধরেনি। প্রথম অস্ত্র তো তুলে ধরেছে পাকিস্তানি শাসকরা। পরবর্তীকালেও আপনি দেখেন, পরবর্তীকালেও কৃষক শ্রমিকরা শ্রেণী সংগ্রামের নামে এটা তো করেনি। তাদের উপরে যখন আক্রমণ হয়, আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের এই বিপ্লবী পরিবর্তন করতে চাই। বিপ্লব মানে গুণগত পরিবর্তন, বিপ্লব মানে খুন খারাপি আর রক্তপাত নয়। এবং একটা অপরাধ স্বীকার করে নিচ্ছি, এই নতুন প্রজন্মের সঙ্গে আমাদের কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে। আমি সেই প্রশ্নটি তাদের ভাষা, আমরা তাদের ভাষা বোঝার চেষ্টা করি নাই। তোমরা কি জানো, বাচ্চা ছেলে। আরে বাচ্চা ছেলে বলতেছো কেন? এই বয়সেই ফিডেল ক্যাস্ট্রো রেভলিউশন করেছে, চে গুয়েভারা রেভলিউশন করেছে। লুক এট অল দ্য রেভলিউশনারি লিডার্স। তোমরাও করবে, বাট খালি ইমোশন দিয়ে তো হবে না। ইউ হ্যাভ টু লার্ন ফ্রম হিস্ট্রি। আমি মনে করি ভবিষ্যৎ এই দিনই দিন নয়, আরো দিন আছে। এই দিনকে নিতে হবে সেই দিনের কাছে। আমরা আশাবাদী, সাহসে বুক বেঁধে আমরা অগ্রসর হলে কেউ আমাদের ঠেকায় রাখতে পারবে না। আমরাও আপনার সঙ্গে আশাবাদী হয়ে বলতে চাই, এই দিন দিন না, আরো দিন আছে। সামনের দিনগুলো ভালো থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথা বলবার জন্যে। স্বাধীনতা যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় যে আপনার ভূমিকা, সশস্ত্র সংগ্রামের সঙ্গে আপনারা যে যুক্ত থেকেছেন, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, দেশের রাজনৈতিক কৃষ্টিকে একটি সুস্থ ধারায় নেবার জন্য আপনাদের যে কার্যক্রম, সবকিছুকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সে সমস্ত কাজের জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়ে কিছু কথা বলবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। শুধু দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, যারা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। ভালো থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ।